এই মেসেজটা কিভাবে আমাদের জাতীয় জীবনে প্রতিফলন করা যায় সে সম্বন্ধে আলোকপাত করবেন মনিরুল ইসলাম। সুধীবৃন্দ, বাঙালি ভাই ও বোনেরা, আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে ২১-এর কাছে প্রবাসীদের, বিশেষ করে প্রবাসী বাঙালিদের কি শেখার আছে। তো আমি প্রথমে বক্তব্যটা রাখবো আমি কিভাবে একজন বাঙালি হিসাবে ২১-কে দেখি, ২১-এর চেতনাটা কি। দ্বিতীয়ত আমি আপনাদের তাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরব সেই চেতনাটা তাকে ঐতিহাসিকভাবে কিভাবে বিকৃত করা হয়েছে এবং আজও হচ্ছে। এবং তৃতীয়ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব আমরা যারা প্রবাসে আছি তারা সেই চেতনাটাকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারি, শুধু আমাদের মাঝে না, আমাদের পরবর্তী প্রজন্মের মাঝেও। ২১-এর চেতনাটা কি? আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবে ২১-কে দেখি সেটা হচ্ছে প্রধানত মায়ের ভাষাকে জীবনধারার প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার অধিকার। শুধু রাস্তাঘাটে সাইনবোর্ড ইংরেজি থেকে বাংলাতে পরিবর্তন করেই কিন্তু বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করা হয় না সমাজে। বাংলা ভাষাটাকে স্কুল কলেজে, কোর্ট কাচারিতে, অফিস আদালতে, মোট কথায় আমাদের জীবনের প্রতিটি স্তরে বাংলা ভাষা প্রাধান্য পাবে এবং প্রতিষ্ঠিত হবে, সেভাবে আমাদের সেই চেতনাই ২১ বয়ে এনেছিল। বাংলাদেশের সমাজ ব্যবস্থার কথা বলছি। সেই অধিকারের কেন্দ্রবিন্দুতে ছিল স্বাধিকার। বাঙালিরাই নির্ধারিত করবে তাদের বর্তমান ভবিষ্যৎ, তাদের সামাজিক ও রাষ্ট্র ব্যবস্থা। বাইরে থেকে অন্য কেউ এসে তাদের উপরে কোনো রাষ্ট্র ব্যবস্থা বা কোনো সামাজিক ব্যবস্থা বা কোনো অর্থনৈতিক ব্যবস্থা চাপিয়ে দিতে পারবে না। আর আরেকটা অন্যতম বিষয় ছিল বাঙালি হিসাবে একটা জাতির পরিচয় বিশ্বের কাছে। বাংলাদেশটা কিন্তু বেশ প্রাচীন দেশ, কিন্তু বিশ্বের কাছে কখনো সেটা একটা প্রাধান্য পায়নি, কারণ আমরা সবসময় ছিলাম হয়তোবা ইংরেজদের অধীনে একটা ছোট্ট জাতি হিসাবে, না হলে পাকিস্তানিদের কাছে অন্য একটা পরিচয়ে। কিন্তু আমাদের যে একটা প্রাচীন পরিচয় আছে, আদিম পরিচয় আছে বাঙালি হিসাবে, সেটা কখনো প্রাধান্য পায়নি। কিন্তু ২১-ই সেটা প্রথমবার আমাদের সামনে তুলে ধরেছিল। সেটা কি? সেটা হচ্ছে বাঙালি কারা, যারা বাংলায় কথা বলে মুদ্রা কথায়, এবং যাদের মোটামুটি একই ধরনের একটা সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ আছে। সেই পরিবেশে সে হিন্দুই হোক, খ্রিস্টানই হোক, বৌদ্ধই হোক বা মুসলমানই হোক, তারা সবাই বাংলায় কথা বলে। সেই চেতনার জন্মই কিন্তু ২১ দিয়েছিল, কিন্তু আমরা অনেক সময় সেটা ভুলে যাই। আমরা যখন পাকিস্তানের নাগরিক হিসেবে ছিলাম, আমরা ভাবছিলাম যে আমরা সবাই মুসলমান ভাই ভাই হিসাবে একসাথে চলবো, কিন্তু তারা সেটা হয়নি কেন? সেটা কিন্তু হতো, কিন্তু যেহেতু তারা যখনই আমাদের সংস্কৃতির উপর, আমাদের ভাষার উপরে আঘাত হানলো, যেটা সাইদুজ্জামান কিছুক্ষণ আগে বলেছে, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে না, আমাদের ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত চাবিকাঠি আমাদের কাছেই থাকতে হবে, অন্য কেউ কখনো আমাদেরকে সেটা দেবে না। তাই ২১-ই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অঙ্কুর। ২১-এর চেতনাই বাংলাদেশের স্বাধীনতার চেতনার জন্ম দিয়েছে। এখন আমি কিছু সংক্ষিপ্তভাবে বলতে চাই সেই ২১-এর চেতনাটাকে কিভাবে ঐতিহাসিকভাবে বিকৃত করা হয়েছে। কারা করেছে? যারা বাংলাদেশের শত্রু। বাংলা ভাষায় কথা বললেই যে তারা বাংলাদেশকে ভালোবাসে, সেটা তো আমরা পরিচয় পেয়েছি আমাদের স্বাধীনতা সংগ্রামের মাঝেই। কারণ আমাদের অনেক বাংলা কথা বলা বাঙালিরাই আমাদের রক্তপাতে আমাদের উপর যে নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনে আমাদের শত্রুদের সাহায্য করেছে। যখন বাংলা ভাষাকে একটা প্রতীক হিসাবে
বাঙালি নৃত্যকে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার মানে সংগ্রাম শুরু হয়েছিল, তখন কেউ কেউ অনেক অসত্যের জন্ম দিয়েছেন, অনেক জুজুবুড়ির ভয় দেখিয়েছেন আমাদেরকে। অনেকে বলেছেন ওয়েল আরবি বর্ণমালায় বাংলা শিখতে হবে, তা না হলে আমরা সত্যিকার মুসলমান হয়ে উঠতে পারবো না। আমাদের ধর্মের সাথে কিন্তু আমাদের ভাষার কোনো সম্পর্ক নেই। আমার চুলের রং যেমন কালো, আমার গায়ে শরীরের রং যেমন শ্যামলা, আমার ভাষাটাও বাংলা। এটা আমার জন্মগত সূত্রে আমি সেটা পেয়েছি। কিন্তু ধর্মের দিকটা একটা মনের দিক, সেটা সেটার সাথে আমার জন্মগত সূত্রের কোনো সরাসরি কোনো ইয়ে নেই। যদিও আমি একটা মুসলমানের জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হয়েছি, কিন্তু আমার প্রধান পরিচয়টাই হচ্ছে আমার গায়ের রং কি, আমার চুলের রং কি, আমি কোন ভাষায় কথা বলি। কিন্তু অন্যরা বলে যে না, আমরা যদি বাংলা ভাষায় কথা বলি তাহলে আমরা সত্যিকার মুসলমান হতে পারবো না। যেমন যে সৃষ্টিকর্তা শুধু আরবি ভাষায় বুঝেন। আর একটা জিনিস ছিল যে সবাই বলতো যে ইংরেজিতে না শিখলে তারা শিক্ষিত, বাঙালিরা শিক্ষিত হবে না ইংরেজি না শিখলে। তার কারণ সেটাও একটা আমাদের উপনিবেশিক অবস্থা, মানে পরিবেশে যখন আমরা ছিলাম সেই রোগ থেকে আমরা তখন এখনো মুক্তি পাইনি। আরবি আমাদের অবশ্যই শিখতে হবে। আমরা যারা ধর্ম বিষয়ে শিক্ষিত হতে চাই, যারা আমাদের প্রার্থনার জন্য যতটুকু আরবি শেখা দরকার তা তো আমরা শিখবই, সেটা কেউ জোর করে শিখতে দেবে না। সবাই আমরা যারা ধর্মে বিশ্বাস করি তারা আরবি শিখবে। কিন্তু আরবি অক্ষর দিয়ে বাংলা লিখতে হবে, শিখতে হবে, সেটা গ্রহণযোগ্য নয়। ইংরেজিও অবশ্যই আমাদের শিখতে হবে, কারণ আধুনিক পৃথিবীতে বাঙালিদের একটা স্থান পেতে হলে, বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে বাঙালিদের স্থান পেতে হলে ইংরেজি আমাদের অবশ্যই শিখতে হবে। কিন্তু আমাদের প্রথম জিনিসটা হচ্ছে আমাদের দেশের মানুষ যারা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে যে ভাষাটা শিখে, সেই ভাষাটাই আমাদের প্রথমভাবে খুব ভালো করে শিখতে হবে, যাতে আমরা বুঝতে পারি আমাদের জীবন ধারা কিভাবে চলছে, আমাদের সামাজিক ব্যবস্থা কিভাবে চলছে। এখন কথা হচ্ছে সেই চেতনাটাকে প্রবাসে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি। আমাদের দায়িত্বটা কি সেই চেতনাটাকে বাঁচিয়ে রাখার? প্রথমত দায়িত্বটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে সেই চেতনাটাকে বাঁচিয়ে রাখতে হবে। সেটা বলতে আমি কি বুঝাচ্ছি, এখানে আমাদের পরবর্তী প্রজন্ম বড় হচ্ছে, তারা স্কুলে যাচ্ছে, তারা ইংরেজি শিখছে, বিজ্ঞান শিখছে, অনেকে এমসিসিতে গিয়ে বা ধর্মশালায় গিয়ে তারা ধর্ম শিখছে। কিন্তু শিকাগোতে বাংলা শেখার বা বাংলা ভাষা শেখার বা বাঙালি ইতিহাস শেখার কোনো সুযোগ এখনো হলো না। এটা একটা দুঃখ আমার কাছে। আমরা অনেক সময় নষ্ট করি নিজেদের মাঝে দলাদলি করে, কে প্রেসিডেন্ট হবে, কে ক্ষমতায় যাবে, সেখানে আমাদের অনেক সময় যায়। কিন্তু আমরা কজন সত্যিভাবে চেষ্টা করেছি যে এই বৃহত্তর শিকাগো এলাকায় একটা বাংলা স্কুল স্থাপন করার, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বাংলা শিখতে পারে। তাদের বাংলা শেখার দরকারটা কি আপনি জিজ্ঞেস করতে পারেন, যে তারা তো এখানে যখন ইংরেজিতে পড়াশোনা করবে, তাদের স্কুল কলেজে যাবে, সেখানে ইংরেজি ভাষাই শিখবে, মেনে নিলাম। কিন্তু বাংলা শিক্ষার কারণটা হচ্ছে বাংলা দেশের সাথে, বাঙালির সাথে একটা আত্মিক যোগসূত্র সৃষ্টি করা। কারণ বাংলা ভাষা শিখলে আমাদের বাংলা ভাষায় প্রচুর সাহিত্য সম্ভার আছে, আমাদের বেশ পুরনো ঐতিহ্য আছে, যেটা মামুন ভাই কিছুক্ষণ আগে বললেন। সেই ঐতিহ্যের সাথে তাদের পরিচয় মিলবে। কারণ আমি কিছুদিন আগে পদ্মাহ পত্রিকার জন্য এই আমেরিকার অনেক মানে ইয়াং ছেলে মেয়েদেরকে ইন্টারভিউ করেছি। তাদের কাছ থেকে একটা জিনিস আমি শিখলাম, তারা সবাই বললো যে আমরা যতই ইংরেজিতে কথা বলি, যতই আমেরিকান কালচার হই, আমরা যে একটা ভিন্ন জাতির লোক সেটা সবার কাছে পরিষ্কারভাবে দেখা দেয়। এবং আমরা আসলে খুব একটা জানিও না আমাদের ঐতিহ্যটা কি। কারণ আমরা শিখতে পারি না, আমরা খালি অনুষ্ঠানে যাই, সেখানে গিয়ে ওই ধরা বাঁধা একই ধরনের জিনিস দেখি, কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারছি না। তাদের ভিতরে আমি লক্ষ্য করেছি ভাষা শিক্ষার, আমাদের সম্বন্ধে, বাংলাদেশ সম্বন্ধে জানার অনেক চিন্তাধারা আছে, কিন্তু সেটা সুযোগটা পাচ্ছে না। আমাদের সবাইকে কিন্তু সেই সুযোগটা সৃষ্টি করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। আর একটা জিনিস হচ্ছে, এই দেশে আমি বাঙালি সংস্কৃতিকে কিভাবে দেখি।
আমি দেখি অনেকটা একটা কাঁথার টুকরোর মতো বিকশিতভাবে দেখি। সেটা বলতে আমি কি বুঝাচ্ছি? আমেরিকান সমাজে একটা কথা আছে যে আমেরিকান কালচার হচ্ছে একটা মেল্টিং পট, যেটাকে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি খিচুড়ি কালচার। তার মানে ভাত, ডাল, আলু সব একসাথে দিয়ে একটা খিচুড়ি হয়ে গেল আর কি, সেটাই আমেরিকান কালচার। এখন ভাতের পরিমাণ বেশি হলে খিচুড়িটা ভাতের মতো স্বাদ হবে, আলুর পরিমাণ বেশি হলে আলুর মতো স্বাদ হবে। কিন্তু আলুর যে স্বকীয়তা আছে, ভাতের যে স্বকীয়তা আছে, সেটা পরিপূর্ণভাবে কেউ উপভোগ করতে পারবে না। কিন্তু আমি সংস্কৃতিকে দেখি একটা কাঁথার মতো, যেখানে প্রতিদিন কাঁথাতে অনেক সুন্দর সুন্দর টুকরা আছে এবং সেই সবগুলি টুকরা মিলে একটা কাঁথার সৃষ্টি হয় এবং প্রতিটি টুকরাই তার নিজস্ব গুণে, নিজস্ব পরিচয়ে বিকশিত। তো আমাদের পরবর্তী প্রজন্মকে সেই সংস্কৃতিতে, আমাদের সংস্কৃতিকে সেভাবে কাঁথার টুকরোর মতো শেখাতে হবে, খিচুড়ির মতো না। খিচুড়ির মতো হলে তারা কনফিউজড হয়ে জন্মগ্রহণ করবে। তারা মনে করবে যে আমরা আমেরিকানে, আবার আমাদের মধ্যে কিছুটা বাঙালিত্বর গ্রাণ আছে। কিন্তু কাঁথার টুকরা হলে কিন্তু তারা আমেরিকানও হতে পারবে, কারণ দে উইল কো এক্সিস্ট। প্রতিটি কাঁথার প্রতিটি টুকরা যেভাবে কো এক্সিস্ট করে, পাশাপাশি থাকে, আমেরিকান সংস্কৃতির সাথে, ব্ল্যাক আমেরিকান সংস্কৃতির সাথে, চাইনিজ আমেরিকান সংস্কৃতির সাথে বাংলাদেশি আমেরিকান সংস্কৃতিরও একটা কাঁথার টুকরার মতো বিকশিত হবে। তো আমাদের বাঙালির যে কাঁথার টুকরাটা, সেটাই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বুঝিয়ে দিতে হবে। তাদেরকে বাংলা শেখাতে হবে, কারণ বাংলার মাধ্যমেই বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে তাদের যোগাযোগের সৃষ্টি হবে। বাংলা সংস্কৃতি শেখাতে হবে, বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে শেখাতে হবে, বিকৃত ইতিহাস না। আর সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের সবাইকে একটা রোল মডেল হতে হবে। আমরা যদি বাংলাদেশকে কথায় কথায় মানে গালি দেই, বাংলাদেশ সব চোর থাকে, বদমাইশ থাকে, ও দেশের কোনো সময় উন্নতি হবে না, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সেভাবেই বড় হবে, বাংলাদেশ ওরকম চলে গেছে। বাংলাদেশের যে একটা প্রাচীন ঐতিহ্য আছে, আমাদের যে একটা ভাষা আছে, আমরা যে ঐতিহ্যগত ভাবে বেশ উপরে, সেটা আমরা সবাই সামনে তুলতে হবে। সব দেশেই কিন্তু চোর ডাকাত আছে, সব দেশেই ভালো মন্দ আছে, কিন্তু আমাদের ভালো দিকটা আমাদেরকে রোল মডেল হিসেবে তুলে ধরতে হবে, বাংলাদেশকে বড় করে দেখতে হবে। আর বাচ্চাদেরকে জোর করে কিছু শেখানো যাবে না। তারা যাতে নিজের ইচ্ছায় শিখতে চায়, সেই পরিবেশটা গ্রহণ করতে হবে। জোর করে স্কুলে পাঠালে তারা শিখবে না, তারা যাতে নিজের ইচ্ছায় শিখে, সেই ধরনের একটা পরিবেশ শিখতে হবে। যেমনকি আমি কথা বলি, আমার একটা জীবন থেকে একটা উদাহরণ দিই। ইসলাম ধর্ম সম্বন্ধে আমি কিন্তু মৌলভী সাহেবের কাছে যতটা শিখেছি, আমার দাদির কাছে তার থেকে বেশি শিখেছি। কারণ মৌলভী সাহেব একটু ভুল আরবি বললে মার দিতেন। তখন আমার তখন ইসলাম ধর্ম সম্বন্ধে একটা খারাপ ধারণা ছিল যে ধর্ম মানে মার খাওয়া। কিন্তু আমার দাদি যখন পুঁথি পড়তেন এবং সেই পুঁথিতে যখন আমাদের ধর্মের প্রফেটদের কথা বলতেন, সেখান থেকেই আমি ইসলাম ধর্ম শিখেছি এবং সেই শিক্ষাটা আমার নিজের ইচ্ছা মতো হয়েছে, আমার উপরে জোর করে চাপানো হয়নি। তো সেভাবেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে জোর করে না, মেরে ধরে না, পুঁথির মতো শেখাতে চেষ্টা করব। এটাই আপনাদের কাছে আমি বলে এখানে বক্তব্য শেষ করছি।